আমি মাইদুল বলছি ঢাকা দোহার থেকে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটেছিল আমার দাদার বাবাদের বাড়িতে। আমার দাদাদের বাড়ি বরিশালে, কিন্তু বরিশালের কোন এলাকায় আমি সঠিক বলতে পারবো না, কারণ কখনো যাওয়া হয়নি। বাবা ঢাকা দোহার জায়গা কিনে এখানেই বাড়ি করে। এরপর থেকে আমাদের এখানেই থাকা হয়। আর আমার কোনো চাচা না থাকায় আমাদের কখনো বরিশালে যাওয়া হয়নি, কেননা বরিশালের সম্পত্তি বাবা বিক্রি করে এসেছিল। ঘটনাটা যেহেতু অনেক পুরনো এবং এখানে অনেক মানুষের নাম উল্লেখ করতে হবে, তাই অমুকের ভাই তমুকের ভাই না বলে সরাসরি নামগুলো উচ্চারণ করছি। আসমত আলীরা ছিল 9 ভাই এবং তাদের বড় কাকা ছিল বড় একজন কবিরাজ। আসমত আলীদের বাড়িতে ছিল গ্রামের সর্বশেষ বাড়ি এবং এই বাড়ির চারপাশে পানি আর পানি। এ বাড়িতে ঢুকতে হলে একমাত্র নৌকা দিয়ে ঢুকতে হয়। সেদিন ছিল পূর্ণিমার রাত। আসমত আলীর বড় চাচা সিন্নি রান্না করে বাড়ির সবাইকে খাওয়ায়। রাত 2টার দিকে আসমত আলীদের 9 ভাইকে ঘুম থেকে জাগিয়ে সিন্নি খাওয়ায়। আসমত আলী এই ভাইদের মধ্য থেকে সপ্তম ছিল। তারা পারিবারিকভাবে তেমন একটা সচ্ছল ছিল না। সেদিন রাতে সিন্নি খাওয়া শেষে সবাই ঘরে চলে গেল, কিন্তু আসমত আলীর 3 নম্বর যে ভাই ছিল তার নাম ছিল কুদ্দুস। কুদ্দুস ঘরে যাওয়ার সময় 2টি সাপকে কাকাদের ঘর থেকে বের হতে দেখল। সে সাথে সাথে একটি লাঠি নিয়ে সাপের উপর আঘাত করে। একটি সাপ দৌড়ে পালিয়ে যায় এবং অন্য সাপটি কুদ্দুসের লাঠির আঘাতে সেখানেই মরে যায়। সাথে সাথে ঘর থেকে কান্না করতে করতে সে কবিরাজ কাকা দৌড়ে আসে সেখানে। সাপটিকে হাতে নিয়ে খুব কান্নাকাটি শুরু করে এবং বলতে থাকে, কুদ্দুস তুই এটা কি করলি? কুদ্দুস বলে, কাকা একটি সাপই তো মেরেছি, তাতে এত কান্নাকাটির কি আছে? অন্য আর একটি সাপ ছিল, কিন্তু সেটি পালিয়ে গিয়েছে। আপনি সাপের মুখ বেঁধে দেন, কেননা ওই সাপের গায়ে আঘাত লাগতে পারে। কিন্তু কবিরাজ কাকা বলে, ওই সাপের মুখ বাঁধা যায় না, এরা সাপ নয়, এরা মনসা। কুদ্দুস তুই এটা কি করলি? কুদ্দুস তুই এটা কি করলি? এই বলতে বলতে মৃত সাপকে নিয়ে কাকা ঘরে চলে যায়। কুদ্দুস নিজের মতো করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেই কবিরাজ কাকা সেই রাতেই আসমত ও তার ছোট ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। যেহেতু আসমতদের বাবা মা ছিল না, তারা ইন্তেকাল করেছে। যাওয়ার সময় কুদ্দুসের বড় ভাইকে ডেকে একটা কথা বলেছিল, তোদের ধ্বংস চলে এসেছে। কুদ্দুস যে ভুল করেছে তার প্রতিদান তোদের 7 ভাইকে দিতে হবে, ও তোদের 7 ভাইকে শেষ করে দিবে, কিন্তু বাঁচানো আমার কোনো সাধ্য নেই। পরদিন সকালবেলা এই 7 জনই ঘুম থেকে উঠে নিজেদের ভিতরে একটা পরিবর্তন দেখতে পায়। এদের প্রত্যেকের গায়ে ফোঁড়ার মতো উঠে গিয়েছে। প্রথম দিন তারা এটাকে কোনো পাত্তা দেয় না, কিন্তু পরদিন ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করে এক রাতেই এই ফোঁড়াগুলো বড় হয়ে যাচ্ছে এবং 7 জনার প্রত্যেকের গায়ে একই রকমের। তখন তারা এই রোগের জন্য গ্রামের একজন হাকিমের কাছে যায়, যে কিনা লতা পাতা দিয়ে ঔষধ তৈরি করে। হাকিম তাদেরকে লতা পাতা দিয়ে বানানো ঔষধ দেয়, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, বরং 5 দিনের মাথায় তাদের শরীরে পচন ধরে। এদের শরীরের মাংস পচে পচে পড়তে শুরু করে। কোনো কবিরাজের কোনো ঔষধেই কাজ হয় না। তবে শুধুমাত্র কুদ্দুসের শরীরে পোকা ধরে এবং বাকিদের শরীরের মাংস পচে গলে পড়তে শুরু করে। এভাবে প্রায় 10 দিন পর্যন্ত তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এই বাড়ি থেকে সবসময় এই 7 ভাইয়ের চিৎকার ও আর্তনাদ শুনতে পাওয়া যেত। তাদের এই রোগ দেখে আশেপাশের বাড়ির লোকেরা এই বাড়িতে আসা বন্ধ করে দেয়। এই বাড়িতে শুধুমাত্র এই 7 ভাই ও কুদ্দুসের চাচি ছিল, যে কিনা কবিরাজের স্ত্রী। সে কোনো মতে রান্না করে ওদের খাবার দিয়ে আসতো, কিন্তু ওরা শরীরের যন্ত্রণায় খেতে পারতো না, শুধু চিল্লাফাল্লা করত। 11 দিন পরে মাগরিবের আজানের পর গ্রামে বৃষ্টি শুরু হয়। হঠাৎ কুদ্দুসদের ঘর থেকে আর চিৎকার আর্তনাদ শুনতে পাওয়া যায় না। বৃষ্টি কমে গেলে কুদ্দুসের চাচি ওদের ঘরে যায়, কিন্তু ওদের ঘরে গিয়ে দেখতে পায় ওরা 7 ভাই মৃত অবস্থায় পড়ে আছে। ওদের শরীর থেকে মাংস খসে খসে বিছানায় লেগে আছে এবং শরীরের পানি দ্বারা বিছানা ভিজে গিয়েছে। এ রাতের বেলা একজন মহিলা এই 7টি লাশকে নিয়ে কি করবে?
পরদিন সকালবেলা কুদ্দুস আলী আর তার চাচি গ্রামের লোকজনকে খবর দেয়। তারপর গ্রামের সবাই 7 ভাইকে কবর দিয়ে দেয়। মৃত্যুর 2 দিন পর কুদ্দুস আর আলী ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। এক মহিলা তাদেরকে বলছে, তোরা এই বাড়ি থেকে চলে যা, তা না হলে মরবি। মরবি করতে করতে মহিলাটি অদৃশ্য হয়ে গেল। তারপর কুদ্দুস আর আলী ঘুম থেকে জেগে গেল এবং পরদিন চাচিকে সব কথা খুলে বলল। চাচি বললেন, তোরা এক মুহূর্ত এখানে থাকবি না, চলে যা, না হলে তোদের ভাইদের মতো তোদেরও মৃত্যু হবে, একমাত্র শাস্তি। আলী আর কুদ্দুস সেই রাতের ঘটনা আর চাচির কথা কিছু পরোয়া না করে বাড়িতে থেকে গেল। সেই দিন ছিল কালো রাত, চারিদিকে অন্ধকার, গ্রামে নিস্তব্ধ নেমে এলো। ঘড়িতে তখন ঠিক 12টা বেজে 2 মিনিট। চারদিকে কুকুরের আওয়াজ। তখন কুদ্দুস আর আলী ঘুমের মধ্যে কুদ্দুসকে কারা যেন ডাক দিলেন। তখন কুদ্দুস ঘুম থেকে জেগে দেখল 60টা ছায়ামূর্তি। কুদ্দুস আলীকে ঘুম থেকে জাগাবার অনেক চেষ্টা করলেন, কিন্তু জাগলো না। কুদ্দুস বলে উঠল, তোমরা কারা? আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করো না, আমরা ভয় পাই না। তখন 60টা ছায়ামূর্তি থেকে একজন বলে, কুদ্দুস, আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাই রহিম। তখন কুদ্দুস ভয় ভয় মুখে বলেন, দাদা, তোরা এখনো বেঁচে আছিস? রহিম ভয়ঙ্কর হাসি দিয়ে বলেন, তোমার সামান্য ভুলের জন্যে আমাদের এই দশা, তোরাও মরবি। 60টা ছায়ামূর্তি ভয়ঙ্কর হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। কুদ্দুস অজ্ঞান হয়ে গেল সাথে সাথে। পরদিন চোখ খুলে দেখে বিছানায় শুয়ে আছে। বিছানা থেকে উঠে দেখে আলী আর চাচি বাড়িতে নেই। বাড়ি থেকে দূরে খোঁজার জন্য বেরিয়ে পড়ল কুদ্দুস। তখন নদীর পাড়ে দেখলো আলী ও চাচির মরদেহ। কাছে গিয়ে দেখলো ভয়ঙ্কর মৃত্যু হয়েছে তাদের দুজনের। একজনের চোখ নেই, হাত নেই, আরেকজনের মাথা নেই। লোকজনকে খবর দিল সে। কুদ্দুস সহ 2 জনকে গ্রাম থেকে দূরে কবর দেওয়া হলো। এবার কুদ্দুস কোনোভাবেই বেঁচে গেল। কুদ্দুস বাড়ি এবং গ্রাম থেকে দূরে চলে গেল। গ্রামের মানুষ এখনো নাকি শুনতে পায় সেই বাড়ির দূর থেকে কারা যেন চিৎকার আর্তনাদ করে বলে, বাঁচাও বাঁচাও করে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এটা 1995 সালের ঘটনা। ঘটনার স্থান হলো কানাডায়। যখন কানাডায় প্রবেশ করলাম 2 দিন পর একটা থাকার জায়গার স্থান পেলাম। বাড়িটা ছিল কাঠের, হালকা ডিজাইনের মাঝে খুব সুন্দর একটা বাড়ি ছিল। বাড়িটা ছিল 2 তলা বিশিষ্ট এবং পুরানো একটা বাড়ি এবং দেখতে খুবই সুন্দর। বাড়ির ভিতরে যখন প্রবেশ করলাম, প্রত্যক্ষ করলাম বাড়ির আশেপাশে ফাঁকা কোনো বাড়িঘর নেই, কিন্তু বাড়িটা কোনো কেমন জানি অন্ধকার। মানে বাড়িতে এতটাই নীরব মনে হচ্ছে, প্রায় কাটা জনমানবহীন, কোনোদিন মানুষজন আসে না। বাড়ির ভিতর যখন প্রবেশ করলাম, অনুভব করলাম বাইরের আবহাওয়া থেকে ঘরের ভিতরের আবহাওয়া মনে হলো কিছুটা গরম। শরীরটা কেমন জানি ভারী ভারী লাগতে লাগলো এবং মনটা স্থায়ী হচ্ছিল না। ভাবলাম নতুন বাড়ি হয়, তাই তো এমনটা মনে হচ্ছে। এইসব আজব চিন্তাধারাকে পাত্তা না দিয়ে আমার ঘরের জিনিসগুলোকে গুছিয়ে নিতে শুরু করলাম। সব কিছু গুছিয়ে নিতে নিতে অনেক রাত হয়ে গেল, আর তাই কিছু একটা খেয়ে আমি শুয়ে পড়লাম। সারাদিন এত ধকল যাওয়ার পর অনেক ক্লান্ত অনুভব করছিলাম। রাত তখন 11টা বাজে। হঠাৎ কিছু লোকের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল বাড়ির সামনে বসে কিছু লোক আছে যারা আড্ডা দিচ্ছে। ভাবলাম হয়তো আশেপাশের মানুষজন এসে বসে গল্প করছে, তাই উঠে দেখতে না গিয়ে সুস্থ শরীরকে ব্যস্ত না করে এসে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। বাড়িতে এসেছি 2 দিন পার হয়ে গেল। প্রত্যক্ষ করলাম বাড়ির আশেপাশে তেমন কেউ আসে না, কিন্তু রাতে কারা যেন এসে কথা বলে। সেই রাত 11টায়। প্রতিদিন তারা এই সময় আসে, কথা বলে, সারা রাত থাকে। তারপরে তারা সকাল হলে চলে যায়। আর যখন আজান দিবে তখন তাদেরকে পাওয়া যায় না। বুঝে উঠতে পারছি না, তাদের কি সারা রাত কোনো কাজ থাকে না? তারা কি ঘুমায় না? তারা যেন প্রতিদিন রাতের সেই নিশুতি সঙ্গী হয়ে গেছে। হঠাৎ একটা ভাবনা মাথায় কাজ করলো যে বাড়িতে দিনে কেউ আসে
না, রাতের বেলা কারা এসে আর আড্ডা দেয়। কোনোভাবে বিষয়গুলো মন থেকে কাটিয়ে উঠতে পারছিলাম না। এছাড়া বাড়িতে আমি ছাড়া অন্য কোনো ভাড়াটিয়া ছিল না যে সে কথা বলবে। তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে আজ রাত 11টায় কারা এসে কথা বলে তা আমি দেখব। যেই ভাবা সেই কাজ। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এই সিদ্ধান্ত নেওয়াটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। ওই দিনের আগে সব কিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু ওই দিনের পর সব কিছু যখন এলোমেলো হয়ে গেল। ওই দিন রাত 11টায় শব্দ পেয়ে যখন ঘুম থেকে উঠে দরজা খুললাম, তখন দেখি বাড়ির আশেপাশে কেউ নেই। বাড়ির চারদিকে প্রত্যক্ষ করলাম, বাড়ির আশেপাশে কাউকে দেখতে পেলাম না। মনে হচ্ছিল যখন বাড়ির সামনে বসে কেউ এসে আড্ডা দেয়, অথচ কাউকে দেখতে পেলাম না। এছাড়া এত তাড়াতাড়ি চলে যাওয়া কি করে সম্ভব? এটা ভেবে বুকটা যখন ধুপ করে উঠল, ভাবলাম আমার সাথে মনে হয় কেউ মজা করছে। তাই এমন আজব কিছু চিন্তা না করে আশেপাশের মানুষকে খুঁজতে লাগলাম যে কে এমন মজা করছে, আজকে বের করে ছাড়বো। আমি বাড়ির সামনের করিডোরে দাঁড়িয়ে আছি। এমন সময় প্রত্যক্ষ করলাম যে বাড়ির বাইরে থেকে কোনো একটা গরম বাতাস যেন আচমকা আমাকে ছুঁয়ে ঘরে চলে গেল, এবং যেতেই কারেন্টটা চলে গেল। আমি আমার ফোনের টর্চটা জ্বালালাম এবং যা দেখলাম তা আজও আমার মনে হলে আমার হাড় হিম হয়ে ওঠে। যখন ফোনের টর্চ লাইটটা সামনের দিকে ফেললাম, ফোনের আবছা আলোয় যা দেখলাম তা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা আবছা ছায়া আমার পাশ কাটিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরের ঘরে মিলিয়ে গেল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম আর ভাবতে লাগলাম কি হলো এটা। নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করলাম এসব চোখের ভুল হয়তো। তারপর শুয়ে পড়লাম। সারা রাত নির্ঘুম কাটলো। পরদিন সকালে দেখলাম নতুন এক ভাড়াটিয়া এসেছে উপরের তলায়। এটা দেখে মনে সাহস আর ভরসা পেলাম। আমি সাধারণত ফুড ডেলিভারির কাজ করতাম। যখন অর্ডার পেতাম তখনই আমার সেখানে যেতে হতো ফুড ডেলিভারি দিতে। দিন নাই রাত নাই, যখনই অর্ডার পেতাম তখনই সেখানে যেতে হতো। ওই দিন রাতে সাধারণত সন্ধ্যার পরে একটা অর্ডার আসলো ফুড ডেলিভারি দেওয়ার। সাধারণত এত ফুড অর্ডার কেউ করে না। এছাড়া যেখানে ডেলিভারি দিতে হবে সেটা ছিল আমার বাসা হতে 4 কিলোমিটার দূরে। এছাড়া সেখানে আমার পৌঁছাতে খুঁজে পেতে লেগে গিয়েছিল 1 ঘন্টা। ওইখানে দেখলাম অনেক পুরনো গাছগাছালিতে ভরা ছোটোখাটো একটা জঙ্গল ছিল। জঙ্গলের হালকা ভিতরে ছিল বাড়িটা, তাই খুঁজে পেতে অনেক সময় লেগে গেল। অন্যরকম অনুভব হওয়াতেই পিছনে ফিরলাম। দেখলাম মানুষের মতো মাথাওয়ালা কতগুলো কুকুর, চোখগুলো লাল ছিল, রক্তের মতো লাল জ্বলছিল, কি যেন ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। দৌড় দিয়ে বাড়ির বাইরে চলে এলাম। তখন কি হলো নিজেও বুঝে উঠতে পারলাম না। একটু দেরি হয়েছিল এবং আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। যখন বাড়িটিতে পৌঁছালাম তখন দেখলাম বাড়িতে অনেক বড় কিন্তু পুরনো। বাড়িতে লোকেশন মিলিয়ে দেখলাম হ্যাঁ এই ঠিকানা থেকেই অর্ডার এসেছে। বাড়ির সামনে গিয়ে ডাকলাম অনেকক্ষণ, কেউ সাড়া দিল না। অনেকক্ষণ কলিং বেল বাজালাম কিন্তু দেখলাম আসলো না কেউ। তাই বাধ্য হয়ে দরজাটিতে ধাক্কা দিলাম এবং দেখলাম দরজাটা খোলা। কাউকে দেখতে না পেয়ে অনুমতি ছাড়াই ভিতরে প্রবেশ করে গেলাম। বাড়িতে প্রবেশ করে দেখলাম সামনের টেবিলে একটা কাগজে কি যেন লেখা আছে। লেখাটা পড়লাম। সেখানে লেখা আছে ফুডগুলো টেবিলের উপরে রেখে চলে যাও, পেছনে ফেরার চেষ্টা করো না, তাতেই তোমার মঙ্গল। আর এর সাথে তোমার পারিশ্রমিক আছে, সেটা নিয়ে যাও। দেখলাম সেখানে $15 আছে। টাকাগুলো অনেক পুরনো, তাই বর্তমানের মূল্য অনেক বেশি। এটা দেখে খুব খুশি হলাম আর খানিক অবাকও হলাম। যাওয়ার সময় অনেক পিছনে ফিরতে মন চাইলো, কিন্তু নিষেধ করায় আর পিছনে ফিরলাম না। তখন হঠাৎ করে একটা শব্দ এলো। অনুভব করলাম কতগুলো কুকুর মিলে খাবারগুলো হুমড়ে ছিঁড়ে খাচ্ছে, যেন তারা অনেক দিনের অভুক্ত ছিল। হঠাৎ কেন জানি পিছন ফিরলাম এবং দেখলাম কতগুলো কুকুর খাবারগুলো ছিঁড়ে খাচ্ছে, চোখগুলো রক্ত লাল। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এক দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে এলাম আর ভাবতে লাগলাম আমার সাথে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। কিছুক্ষণ পর আমার বাসগৃহে ফিরলাম। ভয়ে দরজা বন্ধ করে দিলাম। তখন রাত 11
12:30 চলে, কিছু না খেয়েই শুয়ে পড়লাম। ওই দিন যে কাহিনীগুলো ঘটেছে তা ভুলতে চেষ্টা করলাম। আমার হাতে ক্ষমতা থাকলে তা হয়তো স্মৃতি হতে মুছে দিতাম। হঠাৎ এসব ভাবতে ভাবতে চোখ লেগে গেল। সজাগ হলাম নূপুরের আওয়াজে। তখন রাত 1:15। নৃত্য করলে নূপুর যেভাবে শব্দ হয় তেমন শব্দ হতে লাগলো। আমি আর উঠে দেখলাম না। আমি বুঝতে পারছিলাম আমার সাথে যা হচ্ছে সেগুলো স্বাভাবিক কিছু না। আমি বিছানায় শুয়ে দোয়া পড়তে লাগলাম। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। সব কিছু যখন সহ্য সীমার বাইরে চলে যাচ্ছিল, যত রাত বাড়ছিল তত বেশি জোরে জোরে কারোর হাঁটার আওয়াজ হচ্ছিল। হঠাৎ একটি কর্কশ কণ্ঠ কানে ভেসে আসলো। কণ্ঠটা না ছেলে না মেয়ে, অনেক রুক্ষ একটা কণ্ঠ, যখন কতদিন জল পায় না। কণ্ঠটা যখন বারবার আমাকে বলছে, লিভ দিস হোম ইজন্ট পারফেক্ট ফর ইউ, এটা শুনে আর ঠিক থাকতে পারলাম না। দরজা খুলে এক দৌড় দিয়ে বাইরে চলে গেলাম। দেখলাম ওই ভাড়াটিয়াও দৌড়ে আসছে। পরে সে আমাকে বলল তার সাথেও নাকি এমনটাই হয়েছে। কাছাকাছি একটা মসজিদ ছিল, দৌড়ে গেলাম সেখানে। শুনছিলাম ওই মসজিদের ইমাম নাকি বড় আলেম, তার নাকি অনেক ক্ষমতা। সেখানে গেলাম, দেখি ইমাম সাহেব বসে কোরআন তেলাওয়াত করছে। আমাদের দেখে কোরআন পড়া থামিয়ে পাকিস্তানি ভাষায় বলল, তোমরা ওই কাঠের বাড়ির রহস্য জানতে আসছো? তোমরা কয়দিন ধরে ঠিক মতো ঘুমাতে পারছো না? আমি জানতাম তোমরা আসবে। সকাল হোক, আমাকে ওই বাড়িতে নিয়ে যেও। সকাল হলো, উনাকে নিয়ে গেলাম বাড়িতে। উনি বললেন 1 ঘন্টার জন্য বাসা ফাঁকা করে দিতে। পরে 1 ঘন্টা পর বাসায় আসলাম। আসার পর উনি বললেন এই বাসায় কতগুলো জিন থাকে, তারা চায় না এই বাসায় কেউ থাকুক, তাই তারা কাউকে থাকতে দেয় না। তবে তারা তোমাদের কোনো ক্ষতি করবে না, নিশ্চিন্তে থাকতে পারো। তবে তোমাদের বিরক্ত করবে। আর তোমরা সব সময় পাক পবিত্র থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা তোমাদের বিরক্ত বা ক্ষতি কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, বলে উনি চলে গেলেন। এরপর যতদিন ছিলাম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েছি। আল্লাহর অনেক রহমতে আমাদের আর কোনো সমস্যা হয়নি। এর 17 দিন পর হঠাৎ কেন এই বাড়ির মালিক ফাঁসিতে ঝুলে মাঝরাতে আত্মহত্যা করলো। কেন করলো কেউ জানে না, এর কারণ কেউ বলতে পারেনি, বা পারিবারিক ঝামেলাও হয়নি। এর 3 দিন পর আমি এই বাসা ছেড়ে চলে গেলাম। তারপর আর কোনো সমস্যা হয়নি। লিসেনার্স, এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম উল্লেখ করেননি। লিসেনার্স, এবার আমরা আজকে শেষ ঘটনায় চলে যাব। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম তারিফ। ঘটনাস্থল নওগাঁ। 2004 সালের এপ্রিলের 9 তারিখ। উনি ঘটনাটির তারিখ ঠিকঠাক বলতে পেরেছিলেন, কারণ ওই দিন ওনার আব্বার মৃত্যুবার্ষিকী। ঘটনা শুরু ওই রাত থেকেই। ওনার পরিবার মুসলিম হলেও উনি অনেকটা নাস্তিক স্বভাবের ছিলেন সে সময়। সবাই ওনাকে অনেক বোঝাতো, কিন্তু উনি ধর্ম নিয়ে তেমন একটা বিশ্বাস করত না। বাবার কবরের কাছে মাঝে মাঝে গিয়ে আশপাশ পরিষ্কার করে দিয়ে চলে আসতো। দোয়া দরুদ ওনার কাছে কাল্পনিক কথা বলে মনে হতো। যে মারা গেছে সে মাটিতে মিশে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই। ওই দিন সবাই তাদের গ্রামের বাড়িতে ছিল। নওগাঁর বাসায় তিনি একলা রাতে খেয়ে শুয়ে পড়ার পর ওনার ঘুম ভাঙে। ওনার স্টিলের জানালায় বৃষ্টির পানির শব্দে। বারান্দায় কাপড় মেলে রেখেছিলেন, যে কারণে তাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল যাতে বৃষ্টিতে সেগুলো ভিজে না যায়। কাপড় ঘরে এনে রেখে তিনি আবার শুয়ে পড়েছিলেন। দরজাটা খোলা রেখেছিলেন। কিছুক্ষণ পর বারান্দার দরজায় টানা কয়েকটা বাড়ি লাগার মতো ধূপধাপ শব্দ হলো। উনি ভাবেন বোধহয় বৃষ্টির সাথে ঝড় শুরু হয়েছে। যাই হোক, উনি উঠে দেখেন বাইরে ঝড়ো হাওয়া কোনো কিছুই নেই, শুধুই বৃষ্টি হচ্ছে। চোখের ঘুম ঘুম ভাবটা তার তখনও কাটেনি। গুরুত্ব না দিয়ে দরজার ছিটকিনি আটকে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করতে যাবেন, ঠিক এমন সময় ওনার রুমে প্রবেশ করার দরজায় সামনে কে যেন এসে 2 বার কাশি দিল। কাশি শুনে ওনার চোখ খুলে যায়। বাসায় কে ঢুকলো? কয়েক সেকেন্ড পর স্পষ্ট একটা কণ্ঠস্বর, পানি দাও। উনি তখন আতঙ্কিত হয়ে উঠে বসেন, কারণ যে কণ্ঠটা শুনেছিলেন তা হুবহু তার ওনার বাবার গলার স্বরের সাথে মিলে যাচ্ছিল। ওনার মনে পড়েন ওনার বাবা ঠিক এইভাবে 2 বার কাশি দিতেন, কোনো কারণ ছাড়াই। কিছুক্ষণ পর পর কাশি দিয়ে পানি খেতেন। পানি না পেলে জোর গলায় বলে উঠতেন, পানি দাও। বিষয়টিকে তিনি আমল দেয়নি।
বিকেলে তার বাবার কথা অনেক মনে পড়ছিল, হয়তো সেই কারণেই ভুলভাল শুনেছেন তিনি, এটাই ভেবে নেন। এরপর ওনার ঘরের দরজায় ঝুলন্ত পর্দাটা হুট করে আচমকা সরে যায়। চারিদিকে ঘুটঘুট অন্ধকার, শুধু ওই স্থানটাতে লালচে এক প্রকার আলো জ্বলছিল। তিনি স্পষ্ট দেখতে পান কেউ একজন দেওয়ালে কিল মেরে, তার পাশের রুমের সাথে একটা বাথরুম ছিল, সেই দরজাটা ধাক্কা মেরে চলে গেল। দরজা খোলার শব্দটা পর্যন্ত তার মনে ছিল। উঠে গিয়ে বাথরুমের সামনে লাঠি হাতে নিয়ে দাঁড়ালো, কারণ তিনি এবার ধরেই নেন বাসায় চোর ঢুকেছে। 10 মিনিট পার হয়ে যায়, 20 মিনিট পার হয়ে যায়, কিন্তু কেউ দরজা খুলল না। হঠাৎ দরজাটা আচমকাই খুলে গেল। ভিতরের লাইটটা তখনও জ্বলছিল। উনি ভিতরে ভালোভাবে তাকিয়ে দেখেন বাথরুমে কেউ নেই। 2 থেকে 3 বারের মতো তিনি বাথরুমটা চেক করেন, কিন্তু সত্যি সত্যি কিচ্ছু ছিল না। লাঠিটা ফেলে দিয়ে একটা দৌড় দেন বাইরে চলে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে চলে যাওয়ার পরই তার পিছনে একটা মোটা গলায় ডাক আসে, তারিফ বাবা, এই বৃষ্টি বাদলের মাঝে বাসা থেকে বের হস না, বাইরে বিপদ আছে, পিশাচেরা ঘোরাফেরা করছে। উনি ভয়ে কাঠ হয়ে যায় সেখানে, ভয়ে পা থরথর করে কাঁপতে লাগে। এই লাইনটুকু আমি যেভাবে লিখলাম ঠিক সেইভাবে উনি ওনার মাকে বলেছিলেন। আমি সেদিন শুনেছিলাম আমার মৃত বাবার স্নেহমাখা কণ্ঠ। বেঁচে থাকার সময় যেভাবে আমায় ডাকতেন ঠিক সেইভাবেই মনে হচ্ছিল কেউ যখন টেপ রেকর্ডার চালিয়ে দিয়েছিলেন। আমি ভাবছিলাম সত্যি কি আব্বা এই রুমে? তিনি তো মারা গেছেন আজ 1 বছর। জানি না, যদি আব্বা রুমে আসেন সেই উৎসাহে আমি রান্নাঘরে উকি মারি, আর আমি দেখতে পাই আব্বা ওনার এক পুরাতন চেয়ারে বসে আছেন, হাতে খবরের পত্রিকা জোরে জোরে পড়ছিলেন। আবার সড়ক দুর্ঘটনায় আরও একটি যুবক নিহত। আমার তখন একটা জমে যাওয়া বরফ হাত পা ভয়ে ভারী হয়ে আসে। ইচ্ছা করছিল আরেকটি বার আব্বা বলে ডাক দিই, কিন্তু গলাটা সত্যি বরফের টুকরো হয়ে গিয়েছিল। তারই ভাই ওইভাবেই দরজা ধরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ মনে হচ্ছিল পা দুটিকে কে যেন জোরে টান দিচ্ছে। উনি মেঝেতে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান। পড়ে যাওয়ার পরই উনি ওনার আব্বার কণ্ঠে আবার শোনেন, বাবা সাবধান। কণ্ঠটা এমন ছিল যেন কেউ একজন অনেক গতিতে যেতে যেতে বলে, জোর গলায় বলে গেল। উঠে দাঁড়িয়ে তিনি আবার দরজার ভিতর উকি দিয়ে দেখেন ভিতরে উনার আব্বা তখন আর নাই। একটা খবরের কাগজ পড়ে আছে চেয়ারটার পাশে। রুমে গিয়ে পেপারটায় লেখা আছে তারিখ 2003। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তিনি যেটা দেখেছিলেন সেটা তিনি স্পষ্ট দেখেছিলেন। আবার হুট করে উধাও হয়ে গেল। আর এখানে পেপার তো আসার কথাও না, তাও আবার পুরো পেপার। ওনার আব্বা সব পুরনো পেপার এক জায়গায় জমা করে রেখে দিতেন। বাবা মারা যাওয়ার পর তা উনি নিজের বক্সে ভরে কোথাও একটা ফেলে দিয়েছিলেন। এখানে এলো কিভাবে সেটার হিসেব তিনি মেলাতে পারছিলেন না। সেই রাতটা কেটে যায়। তার পরের রাত থেকে স্বপ্নে ওনার আব্বা আসতে শুরু করে, কিন্তু দুঃস্বপ্ন নিয়ে। উনি স্বপ্নে দেখেন ওনার আব্বা আলমারিতে কিছু খোঁজাখুঁজি করছিলেন। হঠাৎ স্টিলের আলমারিটা ওনার উপর দপ করে পড়ে যায়। উনি টেনে আলমারিটা তুলে দেখতে পান ওনার বাবার মাথাটা রক্তাক্ত। হঠাৎ করে ওনার আম্মা এসে গরম ধোয়া ওঠা পানি নিয়ে এসে ওনার বাবার মাথার উপর ঢালতে শুরু করে। পানির তাপে ওনার আব্বার ছটফটানি আরও বেড়ে যায়। এটা দেখে তার মা জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, দেখ তারিফ, তোর বাবা ভোগ করছে মৃত্যু যন্ত্রণা, যেটা সবাই ভোগ করবে, কিন্তু কেউ তার যন্ত্রণাটা বর্ণনা করতে পারবে না। উনি এটা বারবার বলতে থাকেন আর হাসতে থাকেন। তারিফ এসব সহ্য করতে না পেরে ছুটে বাইরে চলে যান। রাস্তা থেকে কোথা থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। ওনার ঘুম ভেঙে যায়। উঠে দেখেন রুম থেকে দরজা দিয়ে কেউ একজন চলে গেল। উনি আবারও পিছু নেন, কিন্তু ওই রাতে তিনি ওনার আব্বাকে আর দেখেন নাই। পরের দিন ওরা মা চলে আসেন নওগাঁয়। উনি তার মার কাছে এসব আর শেয়ার করেননি। তার কাছে তখনও সব কিছু অবিশ্বাস্য লাগছিল। কিন্তু ব্যাপারটা পাল্টে যায় 15 দিন পর। একই স্বপ্ন দেখার পর উনি যে অফিসে কাজ করেন সেই অফিসে একটা কলিগ ছিলেন। লোকটা অনেকটাই ভিন্ন স্বভাবের। দেখে মনে হয় হয়তো অনেক বড় মাপের ভণ্ড ছিলেন।
কোথায় কোথায় ওই লোকের মুখে এক অদ্ভুত অস্তিত্বের আলাপ শুনতে পাওয়া যেত। তার কারণে ওই লোকের কথা পাত্তা দিতেন না, কারণ তিনি এসব বিশ্বাসই করতেন না। উনি এক কৌতূহল নিয়ে কোথায় কোথায় ওই কলিগকে ওই রাতের ঘটনাটা বলে ফেলে। যেদিন তিনি তার আব্বাকে রুমে দেখেছিলেন, ওই লোকটির নাম ছিল মুরাদ। মুরাদ ওকে বলেছিল ওইটা তোমার আব্বার সাথে থাকা জিন ছিল যে তোমাকে কিছু বলতে চেয়েছিল। উনি এসব বিশ্বাস না করে জোরে হাসি দিয়ে চলে আসেন। চলে আসার সময় মুরাদ ডাক দেন এবং বলেন, আমি যদি তোমার আব্বাকে তোমার সামনে দাঁড় করাতে পারি তাহলে তুমি বিশ্বাস করবে তো? তিনি রাজি হয়ে যায়, বলেন ঠিক আছে, এনে দেখাও। মুরাদ বললেন ঠিক আছে, আগামী শনিবার আমার বাসায় এসব প্রমাণ পাবে। তারিফ পরের শনিবার ওনার বাসায় যান। গিয়ে দেখেন একটা অদ্ভুত পরিবেশ, কি নোংরা ভ্যাপসা একটা ভাব। মনে হচ্ছিল এই লোক বছরে 2 বারও বাসা পরিষ্কার করে না। মুরাদ তাকে বলে ওই রুমে বসো, আমি আসছি। তারপর মুরাদ এসে রুমের বাতি নিভিয়ে দেয়, তারপর মোমবাতি জ্বালায় এবং কিছু একটা পড়তে শুরু করে। মিনিট 5 থেকে 1 মিনিট পর সব কিছু কেমন যেন শুনশান হয়ে যায়। তারিফ মুরাদকে কথা শুনিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে, এমন সময় সামনে রাখা চেয়ারটা নাড়ার শব্দ, হুবহু তার বাবার কণ্ঠ, বাইরে যাস না, বাইরে পিশাচ আছে। সে ওই দিকে তাকায়, দেখেন তার বাবা চেয়ারে বসে পা দুলাচ্ছেন এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। চোখ ভরা রাগ, ক্ষোভ যেন হাতের কাছে পেলে গলা টিপে ধরবে। মুরাদ চোখ খুলে তারিফকে বলেন, দেখতে পাচ্ছ নাকি? তারিফ অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তার বাবা এসে হঠাৎ করেই যেন তার গলা জোরে চেপে ধরেন এবং ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিলেন এবং তার বাবার মতো দেখতে লোকটা যেন চোখের সামনে থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন। তারপর সে মুরাদকে প্রশ্ন করলো, আমি কি ঘুমিয়েছিলাম নাকি? যেটা দেখলাম সেটা সত্যি ছিল? মুরাদ বলল, নিজেই চোখেই তো দেখলে, তারপরও আমার কথা বিশ্বাস করছো না? তারিফ কিছু না বলে বাড়ি চলে যায় এবং অফিস থেকে 7 দিনের ছুটি নেয়, কারণ বাড়ি ফেরার পর প্রচণ্ড রকমের জ্বর চলে আসে তার। অফিসে জয়েন করার পর তিনি মুরাদকে বলেন, আপনি যা যা পারেন তা আমাকে শিখাবেন। মুরাদ বলল, যেটা আমি করি যেটা স্বাভাবিক কিছু নয়, তুমি পারবে কি? সে বলল, হ্যাঁ আমি পারবো। এভাবে তাদের দুজনের মাঝে বন্ধুত্ব হয়, কিন্তু তারিফ বুঝতে পারে না ওনার বন্ধু ওনাকে কুফরির দিকে নিয়ে যাচ্ছে। সে মুরাদের কাছ থেকে কালো জাদু বিদ্যা শেখা শুরু করে। বছরখানেক পর উনিও মুরাদের মতো পারদর্শী হয়ে ওঠেন। কালো জাদুর পাপ তাদের দুজনকেই ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে। এগুলো সবই প্রায় 3 থেকে 4 বছর তারিফের মায়ের কাছে গোপন ছিল। যাই হোক, তখন বোধ হয় 2007 সাল। মুরাদ হঠাৎ 4 থেকে 5 দিন অফিস আসা বন্ধ করে দেয়। তারিফ মুরাদের কোনো খোঁজ না পাওয়ায় মুরাদের বাসায় পৌঁছায়। মুরাদ যেখানে থাকতো সেটা ছিল হাফ বিল্ডিং বাসা, ইটের দেওয়াল, ছাদে টিন দেওয়া। তারিফ ওনার বাসায় এসে দেখে বাসার জায়গায় দরজায় তালা দেওয়া। সে নিশ্চিত হয় মুরাদ নিশ্চয়ই ভিতরেই আছে। তিনি দরজায় টোকা দেন, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স না পেয়ে তিনি ফিরে চলে আসেন। এর 2 দিন পর তিনি অফিস যান। গিয়ে শুনেন সবাই বলা বলি করছে মুরাদকে নাকি ছিন্ন ভিন্ন অবস্থায় তার বাসার ভেতরে নাকি পাওয়া গেছে। সকালে নাকি পচা দুর্গন্ধ আসে বাড়ির ভিতর থেকে, তাই ওনারা দরজা ভেঙে বাসায় যান। ওখানে আরো দুর্গন্ধ। তারপর তারা বুঝতে পারেন ইঁদুর বিড়াল কিছু নয়, ওইখানে খারাপ কিছু হয়েছে। তাই ওনারা পুলিশ ডাকেন এবং ঘরের ভিতর থেকে মুরাদের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করেন, কিন্তু মাথাটা খুঁজে পাওয়া যায়নি। বডিতে লম্বালম্বি একটা ক্ষতর দাগ ছিল। এটা দেখে প্রতিবেশীরা নিশ্চিত হন এটা সম্ভবত মুরাদই হবে। এটা শুনে তারিফ অবাক হয়, কারণ মুরাদ গায়েব হয়ে যাওয়ার আগের দিনও মুরাদের সাথে কথা হয়েছিল তার। একটুর জন্য তারিফের মনেই হয়নি মুরাদ বিপদে আছে বা সেরকম কিছু। উনি মুরাদের বাড়িতে যাবে ভাবছিলেন। যদি জিন সম্পর্কিত কোনো কারণ থাকে তাহলে তিনি সেটা খুঁজে বের করবেন ভাবছিলেন। ওই বাসাটা পরবর্তীতে আর ভাড়া দিতে পারেননি বাড়িওয়ালা। মাসখানেক পর পরিবেশ ঠান্ডা হলে তারই বাড়িওয়ালাকে ওই বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে ঢুকতে চান। তখন মাগরিবের আজানের পরের মুহূর্ত চলছিল। বাসায় ঢুকে দরজাটা লাগিয়ে দেওয়ার পর শুনেন টিনের চালের সামনে পানি পড়ার শব্দ, যেন ঝমঝম বৃষ্টি পড়ছে, বাইরে ঝড় হচ্ছে। উনি গুরুত্ব না দিয়ে ভিতরের দিকে আরও এগিয়ে যান। যত ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলেন ততই উনার নাকে একটা লাশ পচা গন্ধ আসছিল। তিনি মুরাদের ঘরে যান, যেটাই সে ঘুমাতো, এবং সেই ঘর থেকেই মুরাদের মাথাবিহীন লাশটা উদ্ধার করা হয়েছিল। উনি ভিতরে যেতেই দেখেন
দেখেন ঘরের এক কোণে চেয়ার রাখা। খেয়াল করেন ওখানে কে যেন বসে আছে। তিনি লাইট মারেন, দেখেন একটা লোক বসা। ওই লোকটাকেও আগেও তিনি একবার মুরাদের সাথে জাদুবিদ্যা শেখার সময় দেখেছিলেন। তার উপর মুরাদের কাটা মাথা পড়ে রয়েছে। লোকটার চেহারা ভয়ানক, 6টা চোখ, কুকুরের মতো দাঁত, মুখ থেকে লালা ঝরছে। লোকটা তারিফকে বলেছিল, তোর সময়ও শেষের পথে, প্রস্তুত হয়ে, এটা বলেই লোকটা গায়েব হয়ে যায়। এটা শুনে সে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে বাড়ি চলে আসে। যে লোকটাকে সে দেখেছিল সে আসলে মানুষ ছিল না, সে ছিল মুরাদের পোষা একটি নরখাদক। মুরাদ বলেছিল এই জিন নাকি তার ওস্তাদের সাথে ছিল। ওস্তাদ মারা যাওয়ার পর নাকি সে এই জিনকে পোষা কুকুরের মতো বানিয়ে নেয় এবং সব ধরনের অন্যায় কাজ করাতো। প্রতিদিন স্বরূপ 31 দিন পর পর তাকে একটি করে মানুষের বাচ্চা উৎসর্গ করত। বাসায় আসার পর তার আম্মা তাকে বলেন তারিফ তার খোঁজে নাকি একটা লোক এসেছিল, সে নাকি মুরাদের বন্ধু। তারিফ আজ করতে পেরেছিলেন ওনার মা কার কথা বলছেন, কারণ মুরাদের কোনো বন্ধু বান্ধব ছিল না। তার মানে কি আজ উনি যাকে দেখলেন তিনি এসেছিলেন? তার মা তাকে আরো বলে লোকটা নাকি নাম বলে যায়নি, যাওয়ার আগে বলে গেছে সে আবার আসবে, এসে নাকি নিয়ে যাবে। তারিফকে নাকি তার খুব জরুরি দরকার। তারিফ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। রাতে ওনার ঘুম ভেঙে যায় কাঁপুনি দিয়ে। উনি টের পান তার খাট যেন ডানে বায়ে লড়ছে, আর মাথার উপরে যাতে যেন কারো পায়ের ধপধপ করে আওয়াজ শব্দ। তিনি বিরক্ত হয়ে ছাদের উপর উঠে যান। ছাদের উপর একটা চিলেকোঠা ছিল, যেটায় তার বাবা চেয়ারে বসে পেপার পড়তেন। বাবা মারা যাওয়ার পর থেকে ঘরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। তিনি ওই ঘরটার কাছে যেতে যেতে দেখেন ঘরের দরজাটা খোলা। তিনি দেখেন ঘরটায় আলো জ্বলছে আর শুনেন ঘরের ভিতর 24টা লোক কথা বলছে। তার মাঝে ওনার বাবার কণ্ঠ শোনা যাচ্ছে। তিনি ভয়ে ভয়ে দরজার পাশে এসে দাঁড়িয়ে যান। ভিতরের দিকে চাইতেই দেখেন ভিতরে কেউ নেই। তিনি ভয় পেয়ে পিছন দিকে দৌড়াতে শুরু করবেন। ওই সময় কেউ একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। উপরের দিকে চাইলে কাউকে দেখতে পান না। তিনি দৌড়ে নিচে গিয়ে মাকে সব বলেন। তার মা আর ভাই দৌড়ে এসে দেখেন ওই চিলেকোঠায় তালা ঝুলানোর। তিনি সব কিছু বুঝতে পারেন এবং কিছু না বলে এড়িয়ে চলেন। তিনি নিজেই কিছু একটা করার কথা ভাবেন। তারিফের বয়স তখন 27। ওনার মা ওনার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলেন। একটা সময় তার বিয়ে ঠিক হয়। মেয়েটার নাম ছিল নিপু। বিয়ের সপ্তাহখানেক পর একদিন নিপুর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে আর তাকে অচেতন অবস্থায় পায়। দেখে সে গ্রিলের মাঝে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে তাকে কেউ বেঁধে রেখেছে। সবাই এসে নিপুকে নামায়। নিপুর জ্ঞান ফিরে পরদিন দুপুরে। তাকে সবাই প্রশ্ন করলো, তুমি সেখানে কি করে? নিপু বলে, আমি চুলে তেল দিচ্ছিলাম, হঠাৎ জানালা ঠাস করে খুলে যায়। জানালার কাছে এসে দেখি কিচ্ছু নেই সেখানে। পাটটা লাগানোর সঙ্গে সঙ্গে তারিফ দাঁড়িয়ে যায়। আমি ভয় পেয়ে যাই। আমি বললাম, তুমি এত রাতে না জানিয়ে এখানে কেন? তারিফ কোনো কথা বলছিল না, এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারিফ হুট করে একটা ছুরি বের করে নিজেই নিজের গলা পর্যন্ত নামিয়ে দেয়। আমি চিৎকার করে উঠি। তারিফ জানালা বেদ করে আমার সামনে এসে আমার গলা ধরে গ্রিলের সাথে ধাক্কা দেয়। এরপর আর কিছু মনে নাই আমার। নিপুর মা বাবা এসব শুনে ব্যাপারটাকে আমলে নেয় এবং একটি হুজুর ডাকে। হুজুর এসে বলে নিপুর উপর বদজিনের কুনজর পড়েছে। হুজুর একটা তাবিজ আর পানি পোড়া দেয় নিপুকে। তারিফকে তখনও তার পরিবার এই ঘটনা জানায়নি। হুজুর তাবিজ দেওয়ার পর নিপু 2-3 দিন আর কোনো সমস্যা হয়নি। গ্রীষ্মকাল ছিল তখন। সন্ধ্যাবেলায় শুরু হয় খুব ভালো রকমের একটা ঝড়। নিপু বাইরে চলে যায় বাড়ির আঙিনায় আম গাছটার কাছে, যেখানে সে আম কুড়াতে ভালোবাসত। আম তুলে ফিরে আসার সময় নিপুর পা ধরে যেন কেউ টান মারে আর মাটিতে ফেলে দেয়। সে দেখতে পায়নি তাকে। তারপর যেন কেউ টান মেরে তাকে কেউ আম গাছের নিচে নিয়ে যায়। সে উপরের দিকে তারিফকে দেখতে পায়। পুরো গাছের প্রত্যেক ডালে তারিফের মতো দেখতে 5 থেকে 7 জন লোক। তারিফ নিপুর দিকে তাকিয়ে সবাই হাসছে এবং প্রত্যেকের হাতে একটা ফাঁসের দড়ি। নিপু এটি দেখে চিৎকার শুরু করে। গাছের পিছন থেকে তারিফের মতো দেখতে আরেকটা লোক এসে তার গলা চেপে ধরে। তার কিছুক্ষণ পর ছেড়ে দেয়। নিপু কাঁচতে কাঁচতে বাড়ির সামনে এসে কিছুক্ষণ পর মা বলে
চিৎকার করে মাটিতে পড়ে যায়। সবাই এসে দেখে নিপুর মুখ থেকে রক্ত বের হচ্ছে, গায়ে ধুলোবালি। বৃষ্টি থামার পরপরই হুজুরকে ডেকে আনা হলে হুজুর বলে সাধারণত নিপুর পাত্র তারিফের থেকেই সমস্যাটা শুরু হয়েছে, কিন্তু হুজুর এসব নিশ্চিত ছিল না। হুজুর জানায় তারিফকে তার সামনে নিয়ে আসতে, কিন্তু তারিফ এসব শোনার পর কোনোভাবেই হুজুরের সামনে আসতে রাজি ছিলেন না। উনি চাইছিলেন না ওনার এই কালো জাদুর ব্যাপারটা সবার সামনে চলে আসুক। হুজুর তখন আর কিছু করতে পারেননি। ওইদিকে নিপু বিছানায় পড়ে গেছে, হাঁটা চলা পুরোপুরিভাবে বন্ধ। এর কিছুদিন পর তারিফ নিপুর সাথে বিয়েটা ভেঙে দেয়, আলাদা হয়ে যায়। বিয়ে ভেঙে দেওয়ার পর নিপু নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এর কারণ কেউ জানতে পারেনি। তারিফের কোনো সমস্যা ছিল না এবং ওর কোনো হাতও ছিল না এই ঘটনার পিছনে। তারিফ প্রায় 2টোর দিকে অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছিল। তারিফ শুনতে পায় তার পিছন দিক থেকে কেউ হেঁটে আসছে। নর্মালি হাঁটা মেনে নিয়ে সেও হাঁটা শুরু করে কন্টিনিউয়াসলি। এইভাবে যে হেঁটে আসতেই শুরু করে তার পিছনে। একটু পর তার পিছনে থাকা লোকটি তাকে ক্রস করে একটা দৌড় দিয়ে চৌরাস্তার মাঝে চলে যায়। মোড়ের মাঝখানে একটা পুরাতন বট গাছ। গাছের মাঝখানে এমন জায়গা ছিল যে খুব সহজেই দুইজন বসে যেতে পারত। চৌরাস্তায় যাওয়ার পর তারিফের কানে আসে গাছের শিকড় কাটার শব্দ। তারিফকে টর্চ মারে দেখতে পায় একটা লোক ছিঁড়া সাদা চেক একটা শার্ট পরে জুতো পায়ে সে গাছের নিচের মাটি খুঁড়ে যাচ্ছে। তারিফ এটা দেখে ডাক দেয় এবং লোকটা তার দিকে তাকায় আর কোনো কথা না বলে তারিফের দিকে ছুরি মারে। তারিফ কাঁচিটা ধরে ফেলে, দেখতে পায় কাঁচিতে রক্ত মাখা, যেন টপ টপ করে রক্ত তারিফের হাত বেয়ে পড়ছে। সে দ্রুত সেখান থেকে দৌড় দেয় এবং সে বুঝতে পারে তার সাথে অস্বাভাবিক খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। তারিফ তাড়াতাড়ি দৌড়ে তার বাড়িতে এসে রুমে চলে যায় এবং তার ঘন্টা দুয়েক পর তারিফের রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে তারিফের মা দৌড়ে আসে দরজা খুলতে বলে। তারিফ ঘরের দরজা খুলে তার মাকে জানায় সে ভিতরে নাকি নিপুকে দেখেছিল। নিপুর সাথে নাকি একটা লোক ছিল। নিপু বলছিল ওই লোকটা নাকি তার প্রাণ নিয়েছে, তার প্রাণ গেছে তারিফের জন্য। এবার তারিফকেও নাকি মরতে হবে। এটা বলতেই লোকটা নাকি তারিফের কাছে এসে একটা কাঁচি দিয়ে কোপ দিয়ে তারিফের নাকি আঙ্গুল কেটে ফেলে। কিন্তু রুমের বাইরে আসার পর তারিফ দেখে তার হাতে নাকি কোনো কাটা ছেঁড়া দাগই নাই। এই ঘটনা শুরু হবার পর থেকে তারিফ মেন্টালি অনেক দুর্বল হয়ে যায়। সে নাকি কোনো একটা উপায় খুঁজে পেয়েছিল এই ঝামেলা থেকে বের হওয়ার। নিয়ম মোতাবেক তাকে নাকি নিপুর কবর থেকে কাফনের কাপড় ছিঁড়ে তাকে কিছু কাজ করতে হবে। ওই রাতে ছিল অমাবস্যা। তারিফ একাই গিয়েছিল কবর খুঁড়ে কাফনের কাপড় ছিঁড়ে আনার জন্য। কিন্তু এর পরের দিন সে এসব ঘটনা নাকি একটা হুজুরকে জানায়, কারণ কবর খুঁড়ে কোনো কাপড় নাকি সে ছিঁড়তে পারেনি, উল্টো নিজেই বেহুশ হয়ে সেখানে পড়ে যায়। অনেক জোরাজোরি করার পর তারিফ স্বীকার করে যে সে ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল। গত রাতে কবরে গিয়ে কাপড় আনতে যাবে, সে অনুভব করে কাটার মতো পায়ে কিছু একটা লাগছে। এটা দেখে সে তাকাতেই দেখে নিপু কবরের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে এবং কাফনের কাপড় নাকি খাচ্ছে। তারিফকে দেখে সে বলছিল ও আসছে তোকেও কবরবাসী করার জন্য। তারপর নাকি সে অজ্ঞান হয়ে যায়। হুজুরকে সব বলার পর হুজুর নাকি তারিফের ট্রিটমেন্ট করতে রাজি হচ্ছিল না। তারপরও সে রাজি হয় তারিফের মায়ের বিশেষ অনুরোধের জন্য। তারপর 2 দিন সব কিছু স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ একদিন খবর আসে দুপুরে তার মায়ের কাছ থেকে তারিফ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ট্রাকের একটা চাপা নাকি তারিফের মাথার ওপর দিয়ে চলে যায়। তাই মাথা থেকে তৎক্ষণাৎ রক্তক্ষরণের জন্য তারিফ সেই রোডেই প্রাণ ত্যাগ করে। তারিফ মারা যাওয়ার পর তার মা মেন্টালিভাবে অনেক ভেঙে পড়ে। তারিফের মৃত্যুর কিছুদিন পর তার মা স্বপ্নে দেখে একটা ভয়ানক কালো বিচ্ছিরি দেখতে একটা লোক, যার পুরো শরীর লোমে ঢাকা। মুখটা এমন যেন দেখতে যেন কতদিন ধরে খেতে পায় না। মুখটা শুকিয়ে আছে, মাথার চুলগুলো বড় বড়, কালো একটা কাপড়। ভয়ঙ্কর দেখতে হলো। মুখটা দেখতে কেমন যেন অসহায় লাগছে, মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। তারপর ওই লোকটা কাছে এলো। তারিফের মায়ের অনেক ভয় পাচ্ছিল। এসে বলল আমি তোমাদের শেষ সত্যটা জানানোর সুযোগ পাইনি, তার আগেই আমার কর্মফল আমাকে শাস্তি দিয়ে দিয়েছে। আমার মৃত্যুর কারণ ছিল ব্ল্যাক ম্যাজিক। বাবার পরিচিত একটা লোক বাবার উপর প্রতিশোধ নিতে বাবার উপর ব্ল্যাক ম্যাজিক করে বাবাকে হত্যা করেছিল। বাবার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আর সেই লোকটা ছিল আমারই মামা, তোমার ফুফাতো ভাই। সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে পায়নি। সে চেয়েছিল তোমাদের আলাদা করতে, আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করতে। সে এটাও সফল হতে পারেনি।
শেষ অবধি কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে বাবার উপর কালো জাদু করে বাবাকে মেরে ফেলতে সফল হয়। বাবা ওনার মৃত্যুর পর আমাকে দেখা দিয়েছিল, হয়তো এটাই বলতে চেয়েছিল। আমি বুঝতে পারিনি, আমি না বুঝেই ব্ল্যাক ম্যাজিকে জড়িয়ে যাই। আমি ওই লোকটাকে শাস্তি দিয়েছিলাম। ওই জিন্দারা যাকে তুমি আমার বন্ধু মনে করেছিলে, সে আসলে আমার বাড়িতে এসেছিল আমার খোঁজ নিতে। সে আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল খারাপ একটা জিন, যে আমার কাছে ওই কাজের বিনিময়ে জীবিত একটা শিশুর মাথা চেয়েছিল। আমি পারিনি মা একটা শিশুকে এমনভাবে হত্যা করতে, তাই আজ আমার এই পরিণতি। তারপর কান্না ভেজা কণ্ঠস্বরে বলল, অনেক কষ্টে আছি। তারিফের মা চিনতে পারে এটা তারিফ। সে কিছু বলতে যাবে, এমন সময় তার ঘুম ভেঙে যায়, দেখে ফজরের আজান দিচ্ছে চারিদিকে। এরপর থেকে তারিফের মায়ের সাথে কোনো সমস্যা হয়নি, সব কিছু আগের মতো ঠিকঠাক চলতে থাকে। স্বামী আর উপযুক্ত ছেলেকে হারিয়ে তারিফের মা পাগলের মতো হয়ে যায়। এটাই ছিল ব্ল্যাক ম্যাজিকের শেষ পরিণতি। এটা কোনো গল্প নয়, এটা হলো নওগাঁয় সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।